ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কি এমন পর্যায়ে হুমকির মুখে পড়তে পারেন যে তিনি ইসরায়েলে হামলা চালানোর সিদ্ধান্ত নেবেন? দেশের ভেতরের অস্থিরতা আর মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতির মাঝে ইরান কি জনগণকে একত্র করতে ইসরায়েলকে ব্যবহার করতে পারে? দ্য জেরুজালেম পোস্টের রিপোর্ট। জুন মাসে ইসরায়েল ইরানের 12 দিনের যুদ্ধ শেষ হওয়ার পর থেকেই ইরানের নেতৃত্ব বারবার বলছে এই যুদ্ধের বিরতি শুধু সাময়িক, পরে আবার শুরু হতে পারে। খামেনি জুলাই বলেছিলেন ইরান পুরোপুরি প্রস্তুত এবং যুদ্ধ আবার শুরু হলে তারা ইসরায়েলকে আরও কঠিনভাবে আঘাত করতে পারবে। তারপরই পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র আরও কোনো হামলা চালালে ইরানের প্রতিক্রিয়া হবে আরও কঠোর, এমন প্রতিক্রিয়া যা গোপন করা বা ছোট করে দেখানো অসম্ভব। সবচেয়ে জোরালো কথা বলেন খামেনির ঘনিষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি। তিনি ঘোষণা করেন ইরান আসলে যুদ্ধবিরতিতে নয়, যুদ্ধের পর্যায়ে আছে। তিনি বলেন ইসরায়েলের সঙ্গে আবার সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে এবং ইরানকে তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা প্রস্তুত রাখতে হবে। এই সব বক্তব্য ইঙ্গিত দেয় ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি, আরও কিছু বাকি এবং তেহরান প্রস্তুত থাকছে। একই সময়ে ইরানের ঘরোয়া পরিস্থিতি ভয়াবহ। দেশটি ভয়ানক পানি সংকটে পড়েছে, মুদ্রাস্ফীতি খুব বেশি, খাদ্যের দাম আকাশচুম্বী, বেকারত্বও বাড়ছে। এর সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ সংকট, দুর্নীতি ও অদক্ষতার কারণে বাড়তে থাকা জন অসন্তোষ। ফলে অভ্যন্তরীণ চাপ ভয়ঙ্করভাবে বাড়ছে। তাই বাইরে যুদ্ধের প্রস্তুতির কথা বললেও দেশের ভেতরে সবকিছু যেন ভেঙে পড়ছে। প্রশ্ন হচ্ছে, ইরান কি ইসরায়েলের সঙ্গে যুদ্ধকে সংকট থেকে বের হওয়ার উপায় হিসেবে ভাবতে পারে? আইএনএসএস এর ডক্টর রাজ জিম্মত বলেন, 12 দিনের যুদ্ধে কিছু জাতীয়তাবাদী ঐক্য দেখা গেলেও সেটি ছিল মূলত ইসরায়েলে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোয়। কিন্তু যুদ্ধ শেষে সরকার কোনো সমস্যা সমাধান করতে পারেনি। তিনি বলেন, যদি সে যুদ্ধেও জনগণকে পুরোপুরি এক করতে না পারে তবে ইরান নিজে আগে হামলা চালালে জনগণকে এক করা আরও কঠিন হবে। তিনি বলেন, যুদ্ধ শেষ হতেই ইরানিরা আবার ফিরে যায় তাদের দৈনন্দিন সমস্যা, পানি সংকট, অর্থনৈতিক সংকট। যুদ্ধ কোনো সমাধান দেয় না, বরং সরকারের অক্ষমতাই বেশি স্পষ্ট হয়। এখন ইরানকে তার বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনে মনোযোগ দিতে হবে। যতক্ষণ না তা সম্পন্ন হয় ততক্ষণ ইরানের পক্ষে যুদ্ধ শুরু করা খুবই ঝুঁকিপূর্ণ। মধ্যপ্রাচ্যের রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, সৌদি আরব ইসরায়েলের স্বাভাবিক সম্পর্ক ইরানের জন্য নেতিবাচক হলেও এটি ইরানকে যুদ্ধ শুরু করতে বাধ্য করবে না, বিশেষত বর্তমান অপ্রস্তুত অবস্থায়। আর হিজবুল্লাহকে নিয়েও তিনি বলেন, ইরান তাদের পুনর্গঠন চালিয়ে যাবে, কিন্তু ইসরায়েল হিজবুল্লাহকে আংশিক আঘাত করলে ইরান সরাসরি যুদ্ধে জড়াবে না। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের জানুয়ারি থেকে ইরান $1 বিলিয়ন বেশি অর্থ হিজবুল্লাহকে দিয়েছে। ফলে দেখা যাচ্ছে বড় আঘাত পেলেও ইরান এখনও তার মিত্রদের সমর্থন দিচ্ছে। সব মিলিয়ে বার্তাটি হচ্ছে, ইরান দুর্বল হলেও শেষ হয়ে যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে ন্যাটোর বাইরের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে ঘোষণা করেছেন। হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে নৈশভোজে তিনি এই ঘোষণা দেন। এই ঘোষণার মাধ্যমে দুই দেশের সামরিক সহযোগিতা আরও জোরদার হবে। এখন পর্যন্ত মাত্র 19টি দেশ এই মর্যাদা পেয়েছে। ট্রাম্পের প্রত্যাশা, যুবরাজ মোহাম্মদ বিন সালমান গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য গঠিতব্য পরিষদেও একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করবেন। দুই নেতার বৈঠকে সামরিক অস্ত্র চুক্তি, পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ বৃদ্ধি এবং F-35 যুদ্ধবিমান বিক্রির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যুবরাজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ $1 লাখ কোটি উন্নীত করা হবে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশ বেসামরিক পারমাণবিক জ্বালানি সংক্রান্ত একটি যৌথ ঘোষণা অনুমোদন করেছে। এর মধ্য দিয়ে কয়েক দশকের জন্য $100 কোটি পারমাণবিক জ্বালানি অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে আইনি ভিত্তি তৈরি হবে। পারমাণবিক শক্তির বিস্তার রোধ সংক্রান্ত কঠোর নীতির সঙ্গে সঙ্গতি রেখে এটা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তির একটি প্যাকেজও অনুমোদন করেছেন। এর মধ্যে ভবিষ্যতে সৌদি আরবে অত্যাধুনিক মার্কিন F-35 যুদ্ধবিমান বিক্রি সংক্রান্ত চুক্তিও আছে। 2018 সালের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্র সফরে গেলেন মোহাম্মদ বিন সালমান। এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ঐতিহাসিক মিত্রতা আরও জোরদার হওয়ার বার্তা দিচ্ছে দুটি দেশ।
সৌদি আরবের F-35 যুদ্ধ বিমান কেনার আগ্রহ, কারণ ও বিশেষত্ব। সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে 48টি অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান কিনতে আগ্রহী। আগে ইসরায়েলের আপত্তির কারণে যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রশাসনগুলি এই বিক্রিতে সায় দেয়নি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি অনুমোদন করতে রাজি হয়েছেন। F-35 কেন বিশেষ? এটি একটি স্টেলথ স্ট্রাইক ফাইটার। এর বিশেষত্ব হল এটি রাডারকে ফাঁকি দিতে সক্ষম। মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিন এটির নির্মাতা এবং এটিকে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান বলা হয়। এর অত্যাধুনিক প্রযুক্তি, উন্নত সেন্সর এবং দ্রুত কম্পিউটিং ক্ষমতা এটিকে আকাশে শ্রেষ্ঠত্ব এনে দেয়। এটি 360 ডিগ্রি ক্যামেরা সিস্টেমের মাধ্যমে পাইলটকে চারপাশের পরিবেশ সম্পর্কে প্রচুর তথ্য সরবরাহ করে। বিভিন্ন সংস্করণের F-35 আছে, যেমন সাধারণ রানওয়ের জন্য F-35A, হেলিকপ্টারের মতো নামার জন্য F-35B এবং নৌবাহিনীর জন্য F-35C। ইসরায়েলের জন্য বিশেষভাবে তৈরি সংস্করণটির নাম F-35 আদির। মডেল ভেদে প্রতিটি F-35 যুদ্ধ বিমানের দাম $8 কোটি থেকে $11 কোটি পর্যন্ত হতে পারে। কোন কোন দেশের কাছে আছে? বর্তমানে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া সহ মোট 20টি দেশের কাছে F-35 যুদ্ধ বিমান রয়েছে। যদি এই চুক্তি হয় তবে সৌদি আরব হবে এই বিমান পাওয়া প্রথম আরব দেশ। এর আগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তি হলেও তা বাতিল হয়ে যায়। সৌদি আরব কেন এত আগ্রহী? এই বিমান পেলে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের সামরিক শক্তি ও আকাশের শ্রেষ্ঠত্ব উল্লেখযোগ্যভাবে বাড়বে। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের প্রভাব বজায় রাখতে এবং ইয়েমেনের হুতিদের মতো আঞ্চলিক হুমকি মোকাবিলায় এটি জরুরি বলে মনে করছে সৌদি সরকার। হোয়াইট হাউসের সেই মুহূর্তটি যেন এক ঝড়ের মতো শুরু হলো। ABC নিউজের একজন রিপোর্টার দাঁড়িয়ে সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন, মিস্টার প্রেসিডেন্ট, আপনার পরিবার কি সৌদি আরবের সঙ্গে ব্যবসা করছে? আপনি যখন প্রেসিডেন্ট তখন এটা কি স্বার্থের দ্বন্দ্ব নয়? আর ক্রাউন প্রিন্স মহোদয়, মার্কিন গোয়েন্দারা বলেছে আপনি একজন সাংবাদিক হত্যার ঘটনাটি পরিচালনা করেছিলেন। 9/11-এ নিহত আমেরিকান পরিবারের মানুষজন খুবই ক্ষুব্ধ যে আপনি আজ ওভাল অফিসে এসেছেন। আমেরিকানরা কেন আপনাদের বিশ্বাস করবে? প্রশ্ন শেষ হতেই ডোনাল্ড ট্রাম্প থেমে গেলেন। এরপর তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কোন মিডিয়ার? রিপোর্টার বললেন, ABC নিউজ স্যার। ট্রাম্প আবারও প্রশ্ন করলেন, কোথায়? রিপোর্টার আবার বললেন, ABC নিউজ স্যার। এতেই রেগে গিয়ে ট্রাম্প বললেন, ফেক নিউজ, ABC ফেক নিউজ, মিডিয়ার মধ্যে সবচেয়ে বাজে। তবুও তিনি প্রশ্নের জবাব দিতে শুরু করলেন। ট্রাম্প বললেন, আমার পরিবার কি ব্যবসা করছে তা তাদের বিষয়। তারা সারা দুনিয়ায় ব্যবসা করে, সৌদি আরবের সঙ্গে খুব কম করেছে। আমি প্রেসিডেন্ট হওয়ার পর পারিবারিক ব্যবসা থেকে সম্পূর্ণ সরে এসেছি। আমি আমার সময় দেশের জন্য দিচ্ছি। আমেরিকাকে এত সফল কেউ করতে পারেনি। আমরা $21 ট্রিলিয়ন এনেছি, কেউ করতে পারত না। এরপর তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দিকে ইশারা করে বললেন, এই ভদ্রলোক চমৎকার কাজ করেছেন। আপনি একজন অত্যন্ত বিতর্কিত ব্যক্তিকে নিয়ে প্রশ্ন করছেন। অনেকেই তাকে পছন্দ করতেন না, কিন্তু যেসব ঘটনা ঘটেছিল এরা তার কিছুই জানতেন না। তাই আমার অতিথিকে বিব্রত করার দরকার নেই। ট্রাম্পের কথা শেষ হতেই আবারও রিপোর্টার একই প্রশ্ন তুললেন। তখন ট্রাম্প আরও বিরক্ত হয়ে আবার বললেন, তুমি কোন মিডিয়ার? ABC? হ্যাঁ, ABC তো সবচেয়ে খারাপ। এবার কথা বলার সুযোগ চাইলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, MBS। শান্ত স্বরে তিনি বললেন, 9/11 ঘটনায় আমেরিকার পরিবারগুলোর কষ্ট আমি বুঝতে পারি, কিন্তু বাস্তবতা হলো বিন লাদেন সৌদি নাগরিকদের ব্যবহার করেছিলেন শুধু একটি কারণেই, আমেরিকা সৌদি সম্পর্ক নষ্ট করা। তিনি জানতেন শক্ত সম্পর্ক চরমপন্থাকে দুর্বল করে দেয়। তাই যে কেউ এই সম্পর্ক নিয়ে সন্দেহ ছড়ালে সে আসলে বিন লাদেনের উদ্দেশ্য পূরণ করছে। সাংবাদিক হত্যার ঘটনাটি আমাদের জন্য খুবই বেদনার। কেউ আইন বহির্ভূতভাবে মারা গেলে তা আমাদেরকেও কষ্ট দেয়। আমরা তদন্ত করেছি, ব্যবস্থা নিয়েছি এবং সিস্টেম বদলেছি যেন এমন ঘটনা আর না ঘটে। এটা একটা বড় ভুল ছিল আর আমরা চেষ্টা করছি যাতে ভবিষ্যতে এমন না হয়। তার কথা শেষ হওয়ার পর আবার ট্রাম্প সাংবাদিককে আক্রমণ করে বললেন, তুমি খুব খারাপ রিপোর্টার। তোমার প্রশ্ন করার ধরনটাই সমস্যা। তুমি এমন একজন সম্মানিত ব্যক্তিকে অপমান করার মতো প্রশ্ন করছো। একই প্রশ্ন ভদ্রভাবে জিজ্ঞেস করা যেত। কেউ তোমাকে উস্কে দিয়েছে, ABC সবসময় এমন করে। তুমি খুব খারাপ মানুষ এবং খারাপ রিপোর্টার।
গাজা যুদ্ধের পর ট্রাম্পের নতুন বিস্ফোরণ, নেতানিয়াহুর জন্য আরেক চমক। কেন ইসরায়েল আতঙ্কে? যুক্তরাষ্ট্র সৌদি F-35 যুদ্ধবিমান চুক্তি কি নতুন সংকট? ফাঁস হলো IDF-এর গোপন সতর্কতা। সৌদির জন্য মার্কিন স্টেলথ জেট নিয়ে গভীর উদ্বেগ। MBSকে F-35 দেওয়ার প্রতিশ্রুতি। ইসরায়েলের নিরাপত্তা কাঠামো কেঁপে উঠল। ইসরায়েলের ভয়, সৌদি আরব শক্তিশালী হলে মধ্যপ্রাচ্যে তারা তাদের সামরিক আধিপত্য হারাতে পারে। এই চুক্তিকে বাধ্য করবে সৌদি ইসরায়েল স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায়। ট্রাম্প যখন সৌদি আরবকে F-35 দিচ্ছেন, ইসরায়েল তখন সর্বোচ্চ চেষ্টা করছে এই বিক্রি বন্ধ করতে। IDF যুক্তরাষ্ট্রের সৌদির কাছে F-35 বিক্রির পরিকল্পনার বিরোধিতা করে একটি আনুষ্ঠানিক নথি রাজনৈতিক নেতৃত্বের কাছে জমা দিয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী সতর্ক করেছে, এই বিক্রি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আকাশ শক্তির আধিপত্য দুর্বল করে দিতে পারে। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলি F-35 ব্যবহার করছে। তাদের বহরে আছে 45টি F-35 এবং আরও 30টি অর্ডার করা হয়েছে। 17 নভেম্বর ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে F-35 বিক্রি করতে চায়। ডোনাল্ড ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি এটা করার পরিকল্পনা করেছি। তারা কিনতে চায়, তারা দারুণ মিত্র, তারা আমাদের খুব পছন্দ করে। ইরানের ব্যাপারে আমরা যা করেছি, আমরা তাদের পরমাণু সক্ষমতা প্রায় ধ্বংস করেছি। হ্যাঁ, আমরা F-35 বিক্রি করব। F-35 এর শক্তি, এটি বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলোর একটি। সর্বোচ্চ গতি ম্যাক 1.6, প্রায় 1200 মাইল প্রতি ঘন্টা। একটি F-35 এর দাম কমপক্ষে $101.5 মিলিয়ন। ইসরায়েলের রেড লাইন, গণমাধ্যম জানায় ইসরায়েল চাইছে এই বিক্রির শর্ত হিসেবে সৌদি ইসরায়েল পূর্ণ স্বাভাবিকীকরণ অন্তর্ভুক্ত থাকুক। একজন ইসরায়েলি কর্মকর্তা বলেন, সৌদি আরবকে F-35 দেওয়ার আগে তাদের সঙ্গে পূর্ণ স্বাভাবিক সম্পর্ক জরুরি। আরেকটি শর্ত হলো সৌদি আরব কোথায় কোথায় F-35 মোতায়েন করতে পারবে তা সীমিত করা। আরেক কর্মকর্তা বলেন, সৌদি আরব থেকে ইসরায়েলে F-35 পৌঁছাতে মাত্র কয়েক মিনিট লাগে। ইসরায়েলের শর্তগুলো, সৌদির কাছে F-35 সরবরাহ করতে হলে ইসরায়েলের সঙ্গে পূর্ণ স্বাভাবিকীকরণ প্রয়োজন। তুরস্ককে F-35 দেওয়ার বিষয়ে আমরা সম্পূর্ণ বিরোধিতা করেছি, তবে সৌদি আরব ভিন্ন পরিস্থিতি। এটি আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার অংশ হলে, যেমন সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে হয়েছে, তাহলে উদ্বেগ কম। ইসরায়েলের নিরাপত্তা নীতি, ইসরায়েলের নিরাপত্তা নীতি নির্ভর করে QME কোয়ালিটেটিভ মিলিটারি এজ এর ওপর, যা যুক্তরাষ্ট্র নিশ্চিত করে থাকে। ইসরায়েলের চাপে যুক্তরাষ্ট্র অতীতে তুরস্ক এবং আমিরাতকে F-35 দিতে রাজি হয়নি। ইসরায়েলের আশঙ্কা, যদি অঞ্চলে আরও দেশ স্টেলথ জেট পায়, তবে ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতা আর আগের মতো কার্যকর থাকবে না। যদি চুক্তি অনুমোদিত হয়, তবে সৌদি আরব প্রথম F-35 হাতে পাবে 7 বছর পর। মধ্যপ্রাচ্যে শক্তির নতুন পালাবদল, সৌদি আরব F-35 পেলে প্রথমবারের মতো তাদের আকাশ শক্তি ইসরায়েলের সমান হতে পারে। এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ বদলে দিতে পারে এবং ইরান চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও শক্ত করবে। ইসরায়েল ভয় পাচ্ছে এই পরিবর্তন তাদের ইরান বিরোধী অপারেশন কম স্বাধীন করে দিতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্র মনে করছে এই চুক্তি সৌদি আরবকে আরও ঘনিষ্ঠভাবে ওয়াশিংটনের সঙ্গে বেঁধে ফেলতে পারে এবং পুরো অঞ্চল বদলে দিতে পারে। ইরান সৌদি মার্কিন প্রতিরক্ষা চুক্তির মধ্যে সৌদি ক্রাউন প্রিন্স MBSকে একটি গোপন চিঠি পাঠিয়েছে। ট্রাম্প যখন সৌদিকে উদ্দেশ্য করে প্রকাশ্যে ইরান নিয়ে মন্তব্য করেন, তখন ইরান এই বড় পদক্ষেপটি নেয়। এখন প্রশ্ন উঠছে, সৌদি আরব কি ইরান মার্কিন নতুন সমঝোতার মধ্যস্থতাকারী হতে যাচ্ছে? ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ান সৌদি ক্রাউন প্রিন্স MBS-এর কাছে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন। ইরানের প্রতিনিধি আলী রেজা রাশিদিয়ান রিয়াদে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজের হাতে এই চিঠিটি তুলে দেন। ইরানি গণমাধ্যম এমনটাই জানায়। সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যমও বৈঠকটি নিশ্চিত করেছে, তবে তারা চিঠির বিষয়বস্তু প্রকাশ করেনি। ইরানের রাষ্ট্রদূত আলী রেজা নাইতিও আলোচনায় যোগ দেন, যা পুরো ঘটনাটির সংবেদনশীলতা আরও বাড়িয়ে তোলে।
এই সময়টি বিশেষভাবে নজর কাড়ে, কারণ ঠিক তখনই এমবিএস যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা সব বিষয়ে একপাশে ছিলাম। আমি মনে করি আমরা ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করার ক্ষেত্রে দারুণ কাজ করেছি। কেউ এটা করতে পারত না, কোনো প্রেসিডেন্টও এটা করতে পারত না। আমি তাকে করতে দিয়েছি কারণ এটা সঠিক কাজ ছিল। আপনি কখনোই পারমাণবিক ইরান চান না, তাই আমরা আপনাকে খুব ভালো অবস্থানে এনে দিয়েছি। আর আমি শুধু বলতে চাই, আপনি আমার বন্ধু, এটা আমার জন্য সম্মানের। আপনি এখানে আছেন, এইটাও সম্মানের। আপনি চাইলে কিছু বলতে পারেন। ধন্যবাদ। ট্রাম্প সম্প্রতি সৌদি আরবকে ধন্যবাদ জানিয়ে বলেছেন যে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করতে সাহায্য করেছে। তিনি দাবি করেছেন, আর কোনো প্রেসিডেন্ট এটা করতে পারত না। এটি ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানেরই ইঙ্গিত। ইরানি গণমাধ্যম জানায়নি রাষ্ট্রপতি পেজেশকিয়ানের এই গোপন চিঠি ট্রাম্পের মন্তব্যের জবাব ছিল কিনা। ইরান ও সৌদি আরব 2023 সালে চীনের মধ্যস্থতায় বহু বছরের বৈরিতার পর সম্পর্ক পুনরুদ্ধার করে। এই চুক্তির ফলে দুই দেশের দূতাবাস খুলে দেওয়া হয় এবং পুরনো বেশ কিছু সমঝোতা পুনরায় কার্যকর হয় 7 বছরের বৈরিতার পর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরান চুক্তি করতে চায় না, কিন্তু আমি বলতে পারি তারা আসলে খুবই চায়। আমি পুরোপুরি প্রস্তুত আছি। আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং প্রক্রিয়া শুরু করেছি। ইরানের সঙ্গে চুক্তি হওয়া ভালো হবে। যুদ্ধের আগে এটি করা যেত, কিন্তু হয়নি। তবে আমি মনে করি কিছু না কিছু হবে। তারা খুবই চাইবে। তারা অন্য কিছু বললেও তারা খুবই চাইবে। এদিকে ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে ইরান মার্কিন আলোচনা চলছে এবং বলেছেন তেহরান চুক্তির জন্য মরিয়া আলোচনা চলছে। তিনি আরও বলেন, তিনি সম্পূর্ণ প্রস্তুত একটি চুক্তির জন্য এবং শিগগিরই কিছু ঘটতে পারে বলে আশা করেন। রুশ ড্রোন হামলার পর ন্যাটো সদস্য দেশে বড় ধাক্কা। রাশিয়ার হামলায় তুর্কি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ায় রোমানিয়াকে জরুরি ভিত্তিতে লোকজন সরাতে হয়েছে। ন্যাটোর ওপর হামলা, ট্যাঙ্কার বিস্ফোরণের পর সাবেক ব্রিটিশ নিরাপত্তা প্রধান এমন সতর্কতা দিয়েছেন। রোমানিয়ার 3টি গ্রাম খালি করতে হয়েছে, কারণ রুশ হামলায় একটি তুর্কি এলএনজি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছিল, এমনটাই জানিয়েছেন কর্মকর্তারা। কর্তৃপক্ষ রয়টার্সকে জানিয়েছে জাহাজটি ওডেসার কাছে আঘাত পায় এবং তুলসিয়ার কাছে বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়েছিল। তুরস্কের মেরিটাইম কর্তৃপক্ষ বলেছে, এমটি ওরিন্ডা নামের ট্যাঙ্কারটি ইসমাইলি এলপিজি আনলোড করছিল, ঠিক তখনই একটি ড্রোন এসে আঘাত হানে। তুরস্ক জানায় জাহাজের 16 জন ক্রু সবাই নিরাপদে বেরিয়ে আসে এবং কেউ আহত হয়নি। আঙ্কারার বিবৃতি এমনটাই বলছে। ব্রিটেনের সাবেক মন্ত্রী টম টুগেনহাটদ্দ টেলিগ্রাফকে বলেন, এই হামলাটি প্রকৃতপক্ষে ন্যাটোকেই লক্ষ্য করেছে। তিনি সতর্ক করে বলেন, পুতিন ইচ্ছে করে যুদ্ধের পরিধি বাড়াচ্ছেন যাতে ইউরোপ ভয় পায় এবং ইউক্রেনকে সমর্থন কমায়। এই ড্রোন হামলাটি সেই সময় ঘটে যখন প্যারিসে প্রতিরক্ষা আলোচনা করছিলেন ইমানুয়েল ম্যাক্রো ও ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আজ আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি চুক্তি প্রস্তুত করেছি এবং সই করেছি, যা আমাদের প্রতিরক্ষা শক্তিকে উল্লেখযোগ্যভাবে বাড়াবে। প্রথমত, ইউক্রেন 100টি রাফালে F4 যুদ্ধবিমান পেতে পারবে, শক্তিশালী ফরাসি রাডার পাবে এবং 8টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাবে, যার প্রতিটিতে 6টি লঞ্চিং সিস্টেম থাকবে। এসব হয়তো কারো কাছে শুধু প্রযুক্তিগত তথ্য, কিন্তু আমাদের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, দুই নেতা কিয়েভের আকাশ শক্তি বাড়াতে 100টি রাফালে যুদ্ধ বিমান সরবরাহে সম্মত হয়েছেন। ম্যাক্রো সাংবাদিকদের বলেন, ফ্রান্সের 2027 সালের নির্বাচনী চক্র শুরুর আগেই তিনি একটি আলোচনার মাধ্যমে শান্তির আশা করছেন। এদিকে ইউক্রেনের আঞ্চলিক প্রধান ওলে কিপার জানিয়েছেন, রুশ ড্রোন রাতভর ওডেসা জুড়ে বিভিন্ন বন্দরেও ক্ষতি করেছে। তিনি বলেছেন, একাধিক স্থানে আগুন লেগেছিল এবং হামলায় অন্তত একজন বেসামরিক ব্যক্তি আহত হয়। ইসমাইল এখনও ইউক্রেনের গুরুত্বপূর্ণ কৃষ্ণ সাগর বন্দর, যদিও রাশিয়ার অব্যাহত হামলায় এটি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। জেলেনস্কির দপ্তর জানায়, আসন্ন শীত মোকাবিলায় ইউক্রেন নতুন গ্যাস রুটও নিরাপদ করছে। কিয়েভ ও এথেন্স ঘোষণা করেছে, আগামী জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের এলএনজি গ্রিসের পাইপলাইন হয়ে ওডেসায় পৌঁছাবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, রাফাল যুদ্ধবিমান পাবে এই প্রতিশ্রুতি স্বল্প মেয়াদে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনবে না। রুশ বাহিনী বর্তমানে পূর্ব ইউক্রেনে ধীর গতিতে অগ্রসর হচ্ছে এবং শীতের আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
চুক্তি দেরিতে এলো কিনা এমন প্রশ্নে ম্যাক্রো বলেন, এ ধরনের চুক্তি সবসময় কারো কাছে আগে কারো কাছে পরে মনে হয়। তিনি আরও জানান, ইউরোপ রাফাল কেনার অর্থায়নে এগিয়ে আসবে বলে তার আশা।